নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি চীন সফর করছেন এবং উনি যখন শি জিনপিং এর সঙ্গে কথা বলছিলেন তখন শি জিনপিং একটা কথা বলেছেন যে বিশ্ব বদলে যাবে, কিন্তু বাংলাদেশ আর চীনের মধ্যে যে বন্ধুত্ব সেটা থেকেই যাবে। এবার বিশ্ব বদলে যাবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব একটা জাস্ট একটা অ্যালিগোরিক্যাল কথা নয়, এটা একটা স্পেসিফিক ওয়ার্ড যেটা শি জিনপিং বলেছেন, কারণ বিশ্ব অলরেডি বদলাতে শুরু করেছে এবং ভবিষ্যতের যে বিশ্বে চীন কেন্দ্রিক এক ধরনের সিস্টেম এই অঞ্চলে অ্যাটলিস্ট, বিশেষ করে এশিয়াতে তৈরি হবে, এই নিয়ে কোনো সন্দেহের আর জায়গাই নেই। চীন অলরেডি ম্যানুফ্যাকচারিং অথবা উৎপাদনে অলরেডি অনেকটাই এগিয়ে আমেরিকার থেকে। আমেরিকা মূলত ফিন্যান্স অথবা আটকাবাজির ওপর নির্ভরশীল এবং সেই জন্য আমেরিকার যে বৈদেশিক ঋণ আর আয়ের তুলনায় বেড়েই চলেছে। ফলে ডলার ক্রমেই এবং ডলারের যে সাম্রাজ্য ক্রমেই আমেরিকার কাছে একটা লায়াবিলিটিতে পরিণত হচ্ছে। ফল দাঁড়াচ্ছে আমেরিকা তার যে সমরাস্ত্রে সেভাবে ইনভেস্ট করতে পারছে না, ফলে তার সমরাস্ত্র শিল্প আদৌ চীনের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে পারছে না। যদিও ওপর থেকে মনে হয় যে আমেরিকা আর যে প্রতিরক্ষায় প্রচুর পরিমাণে খরচ করে, কিন্তু সে অধিকাংশ খরচই মূলত সো কল্ড খরচ, যার অধিকাংশ খরচটাই চলে যায় আসলে আমেরিকার অত্যাধিক মূল্যের শ্রম, অত্যাধিক মূল্যের জমির দাম এবং আমেরিকার যে বিভিন্ন জায়গায় যে বেসকে মেনটেন করতে, যে বেসগুলোর আধুনিক মিসাইলের কার্যকারিতার সামনে টিকে থাকার কোনো ক্ষমতাই নেই, যেটা ইরান বুঝিয়ে দিয়েছে আরব দুনিয়ায় আমেরিকান বেসগুলোর করুণ হাল করে দিয়ে। তো চীন জানে যে ভবিষ্যতে একটি চীন সেন্ট্রিক ওয়ার্ল্ড এই অঞ্চলে তৈরি হচ্ছে, অ্যাটলিস্ট এই অঞ্চলটায় তো হবেই। বাংলাদেশ এবং সাউথ এশিয়া চীনের খুবই যে নিকটবর্তী জায়গা এবং সেই জন্য চীন কেন্দ্রিক যে বিশ্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এই অঞ্চলটা পাবেই এবং সেটাই বোঝাতে উনি বলেছেন যে বিশ্ব বদলে যাবে, কিন্তু চীন বাংলাদেশের বন্ধুত্ব বদলাবে না। এবার আমরা একটু দেখি যে কি কি ধরনের চুক্তি হয়েছে বা হয়নি। এক নম্বর গুরুত্বপূর্ণ হলো যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যথেষ্ট পরিমাণে যে মেনশন রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা, এটা তিস্তা কম্প্রিহেন্সিভ ডিল এটসেট্রা বলে একটা নাম আছে তার, এবং সেখানে বলা হয়েছে যে ড্রেজিং, তারপরে কিভাবে পাড়গুলোকে বিন্যস্ত করা যায়, কিভাবে নাব্যতা বাড়ানো যায়, এসব নিয়ে ডিটেল যে কাজ, যেটা চীনের প্রযুক্তি অলরেডি বিশ্বে সর্বপ্রথম, সেটা যাতে বাংলাদেশও ব্যবহার করে সেজন্য বাংলাদেশই চীনকে অনুরোধ করেছে। অন্যদিকে চীন সরকার এটা মনে করিয়ে দিয়েছে যে 2005 সালেই একটা অলরেডি চুক্তি আছে যে ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে, এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অলরেডি অনেক ধরনের যে ডেটা কালেকশন, তথ্য সংগ্রহ আগের বছর থেকেই চলছে। অতএব এই প্রক্রিয়াটাকে আরও বেশি চালিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা এই শুরু হলো এইভাবে না বলে, ব্যাপারটা এইভাবে বলা আছে যে ডেটা কালেকশন, তথ্য সংগ্রহ চলবে এবং নানা ধরনের যে ওয়াটার ম্যানেজমেন্টের প্রযুক্তি বাংলাদেশ চীনের কাছ থেকে নেবে। তিস্তা মহাপরিকল্পনার এগেনস্টে এমনিতেও কিন্তু আমেরিকা এবং ভারতের প্রচণ্ডভাবে বিরোধিতা আছে, কারণ আমেরিকা এবং ভারত উভয়ই এটা মনে করে যে তিস্তা মহাপরিকল্পনায় যে ধরনের মেশিনারি এবং যে ধরনের ইঞ্জিনিয়ার স্কিলস লাগবে, ওর মাধ্যমে মূলত চীন তাদের এক্স সেনাকে অথবা বর্তমান সেনাকেই শ্রমিক বা ইঞ্জিনিয়ার রূপে সেখানে পাঠিয়ে দেবে এবং অত্যন্ত উন্নত লেভেলের যে মেশিনারি, যে ধরনের যে ড্রেজিং করার মতো সক্ষমতার জিনিস অথবা যে ধরনের হেভি মেশিনারিজ ব্যবহার হবে, এর মধ্যে অনেক ধরনের স্পাইং জিনিসপত্র থাকতে পারে। এটা তারা
এক্সপেক্ট করে। মানে এটা ইন্ডিয়া এবং আমেরিকা দুজনেরই এই জন্য তিস্তা মহাপরিকল্পনার এগেনস্টে একটা বিরোধিতা আছে। তো সেই জন্যে অনেক দিন ধরেই এটা হবে কি হবে না, হবে কি হবে না এরকম চলছে। এবং শেখ হাসিনা চলে যাওয়ার পর বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে তিস্তা মহাপরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় তার জন্য বাংলাদেশে কিন্তু আন্দোলনও হয়েছে ফ্রম টাইম টু টাইম, এবং সে আন্দোলন যে কোনো মুহূর্তে সংগঠিত হতে পারে। কারণ প্রধান যে বিরোধী দল জামাতে ইসলামী, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে শুধুমাত্র তিস্তা ব্যারেজ বা পদ্মা ব্যারেজ করলে বসে গেলে হবে না, তিস্তা মহাপরিকল্পনাই বাস্তবায়ন করতে হবে। অতএব সেটা হচ্ছে, কিন্তু কথার যে ভাঁজ এমনভাবে বলা হয়েছে যাতে কথাটা উল্লেখ থাকবে কিন্তু ঠিক কি কি হচ্ছে সেভাবে কথাটা বলা থাকবে না। তথ্য সংগ্রহ হচ্ছে নাকি মেশিনারি এসে যে নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজিং হচ্ছে নাকি অন্যান্য অনেক কিছু হচ্ছে, এটা খানিকটা বললাম আবার বললামও না, এভাবে জিনিসটাকে রাখা হয়েছে। এটা মূলত আমেরিকার প্রেসারের জন্যই বলে আমি মনে করি। আবার এটাও হতে পারে, এটা যেহেতু বাংলাদেশ করেছে, একটা হতে পারে আমেরিকার রক্তচক্ষু অগ্রাহ্য করেই তারা এটা করেছে। এটা মনে রাখা দরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেদিন মালয়েশিয়া গেছেন ওই দিন কিন্তু অ্যাম্বাসাডার জানিয়েছেন, আমেরিকান অ্যাম্বাসাডার ইন বাংলাদেশ জানিয়েছেন যে আমেরিকাতে বাজি ধরে কেউ কখনো হারে না। উনি বলার চেষ্টা করেছেন আমেরিকাকে ছেড়ে তুমি চীনের কাছে যেও না, বাংলাদেশ যেন চীনের কাছে না যায়। তো সেই জায়গা থেকে সে রক্তচক্ষু অগ্রাহ্য করে তিস্তা মহাপরিকল্পনার কথা উল্লেখ করা, এটাকে আমি খুব একটা সাহসী পদক্ষেপই বলবো। কারণ আমরা জানি যে বিশ্বে বাংলাদেশের মতো বা যে কোনো যে বিশ্বের শাসক শ্রেণী আধুনিক যুগে একটা ডিলেমা আছে। ডিলেমাটা কি? আমেরিকা হলো বিশ্বের ব্যাংক আর চীন হলো বিশ্বের উৎপাদক। তো এই জন্যে চীন কিন্তু পৃথিবীর অধিকাংশ দেশেরই যে লার্জেস্ট বাইল্যাটারাল ট্রেডিং পার্টনার। চীন থেকে অধিকাংশ মাল আসে এবং সে মালগুলো সবচেয়ে কম্পিটিটিভ বলে সবচেয়ে কম ইনফ্লেশন রাখে যে কোনো দেশের আভ্যন্তরীণ বাজারে। কারণ চাইনিজ ইম্পোর্টই মূলত যা বিশ্ব বাজারের ইনফ্লেশনকে লো রাখে, এবং সেখান থেকেই অনেকে আয় করে এই ইম্পোর্ট করে। এবং এই ইম্পোর্ট থেকে আয় করাটা যে কোনো দেশেরই শাসক শ্রেণীর আয়ের একটা অন্যতম অংশ। কিন্তু এই আয়টাকে যখন তারা জমায়, তারা কিন্তু ইউএসএ ব্যাংকে জমায়, অর্থাৎ ইউএসএ ব্যাংকগুলোতে যে ডিপোজিট করে অথবা ইউএসএর যে সম্পত্তি বাজারে ইনভেস্ট করে। ফলে আমেরিকার ওপর আবার সে আয়টাকে অ্যাকুমুলেট করার জন্য এই সমস্ত দেশের শাসক শ্রেণীগুলো প্রচণ্ডভাবে নির্ভরশীল। এবং মনে রাখা দরকার, আমেরিকা সেই ঋণগুলো নিয়ে এই যে বিনিয়োগটা করলো ওখানকার সম্পত্তির বাজারে অথবা ওখানকার ব্যাংকে যে ডিপোজিটটা করলো, সেটা তো এক অর্থে আমেরিকাকে ঋণ দেয়া। আমেরিকা সেই ঋণগুলো নিয়ে আবার এই সমস্ত দেশের কাছ থেকে অনেক ধরনের জিনিস কিনে নেয়, তার মধ্যে অন্যতম বাংলাদেশের থেকে কেনে টেক্সটাইল। ফলে আমেরিকা একটা গুরুত্বপূর্ণ বাজারও বাংলাদেশের কাছে। এখন এই ডিলেমাটার জন্য পৃথিবীর অধিকাংশ শাসক শ্রেণী একদিকে তাদের চীনকেও দরকার, আবার অন্যদিকে তাদের আমেরিকাকেও দরকার, এরকম একটা কন্ডিশনে তারা ঝুলতে থাকে। এবং চীন এবং আমেরিকার সংঘাত যত ইন্টেন্সিফাইড হতে থাকে ততই কিন্তু এদের মধ্যে একটা চাপ বাড়তে শুরু করে, কারণ তারা তো কাউকেই ফেলে কাউকে সিলেক্ট করতে পারছে না। তো এক্ষেত্রে যেটা চীনের চাওয়া সেটা হলো, চীন চাইবে যে যত বেশি পরিমাণে চীনের সঙ্গে যে ডিল করবে সেগুলো যাতে ইউয়ানে হয়। ইউয়ানে যদি এক্সচেঞ্জ হয় তাহলে যেটা হবে যে যেমন বাংলাদেশের বিশাল একটা ট্রেড ডেফিসিট আছে চীনের সাথে, তো এটা চীন চাইবে যে ইউয়ানই বাংলাদেশ ফিনান্স করুক। সেটা কিভাবে করবে? চীন বাংলাদেশকে ইউয়ান মূলত ঋণ দেবে, সেই ঋণটা দিয়ে সে যে ট্রেড ডেফিসিটটা হচ্ছে ওটাকে চুকিয়ে দেবে, এবং এইভাবে সে একটা সার্কুলার টেন্ডেন্সি করতে চায়। অন্যদিকে বাংলাদেশের শাসক শ্রেণী চাইবে না যে ইউএস ডলারেই হোক ট্রেডটা, আমি তোমাকে ইউএস ডলারই দিচ্ছি, কারণ
আমি যে এটা করছি সেটা আমি ইউএস ডলারেই আমেরিকার ব্যাংকে জমাতে চাই। এখন এই যে একটা অসুবিধে, এই অসুবিধাটা কিন্তু এখনো অবধি যা বোঝা গেল যে রয়ে গেছে, কারণ আমি কিন্তু ইউয়ান ব্যবহারের সপক্ষে সেরকম কোনো যে জিনিস এখনো অবধি আমার কিন্তু চোখে পড়লো না। বাংলাদেশ এমবাসির তরফ থেকে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে অন্যতম যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং তিস্তা মহাপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে, এবং যে ডেটা কালেকশন এবং ড্রেজিং এই কথাগুলো বলা হয়েছে। একটু এলোমেলোভাবে বলা হয়েছে কিন্তু হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোথাও ইউয়ানের ব্যবহার বৃদ্ধি করা অথবা কারেন্সি সোয়াপ ডিলসের কথা বলা, এগুলো কিন্তু খুব বেশি করে কোথাও উল্লেখ করা আছে বলে আমি দেখলাম না। এটা যেহেতু নেই, সেই জন্য আমি মনে করি বাংলাদেশ খুব বেশি চীনের ইনভেস্টমেন্ট কিন্তু পাবে না এখনো। কারণ চীনের এখন যে লক্ষ্যটা হলো আমেরিকার যে ব্যাংকের ওপর তার নির্ভরতা কমিয়ে সে আরো বেশি বেশি করে নিজেই একটা ব্যাংক তৈরি করবে, সেটা আমেরিকার যে ব্যাংকের মতো অত বড় না হলেও মোটামুটি নিজের কাজটা সে চালিয়ে নেবে। এর মানে হলো সে যত বেশি পরিমাণে পারবে সে তার যে পার্টনারদের সঙ্গে, বিশেষ করে যারা তার খুব যে নিকটবর্তী পার্টনার, যেখানে তার জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকার কথা, সেখানে সে আরো বেশি বেশি করে ইউয়ান যে ডিল করবে। কিন্তু এটা সে দেশের শাসক শ্রেণীর কাছে, বিশেষ করে বাংলাদেশের শাসক শ্রেণীর কাছে আদৌ যে লিউক্রেটিভ বলে হয়তো মনে হচ্ছে না, এবং হওয়ার কথাও না। কারণ এখনো পর্যন্ত তারা মনে করে যে আমি যদি আমেরিকার সম্পত্তির বাজারে ইনভেস্ট করি তাহলে আমার বেশি লাভ হবে। অন্যদিকে আমরা যদি গালফ আরবদের দেখি, আমরা দেখব তারা কিন্তু অলরেডি আমেরিকার ফাটকা বাজারকে বা আমেরিকার সম্পত্তির বাজারকে আর বিশ্বাস করছে না। কারণ তারা জানে যে তাদের ইনভেস্টমেন্টটা আমেরিকার সম্পত্তির বাজারের যে ভ্যালুয়েশন হাই রাখে আমেরিকার সম্পত্তির, এবং এভাবে হাই রেখে অল্প দামে সম্পত্তি কিনে বেশি দামে বেচে দিয়ে যে ইনকাম করা হয়, সেই ইনকামটা আগামী দিনে চলতে পারবে না। কারণ আমেরিকার যে ঋণ, তার মানে আমেরিকার যে বৈদেশিক ঋণ, তার বৈদেশিক আয়ের তুলনায় অলরেডি অনেকটাই যে বেশি। অতএব এটা খুব বেশি দিন আর চালানো সম্ভব নয়। এবং এছাড়াও আমেরিকার যে মিলিটারি ক্যাপাসিটিতেও যে উইকনেস আছে, সেটাও ইরান আর আমেরিকার যুদ্ধে, আমেরিকা ইসরায়েলের যুদ্ধে খুব ভালো মতোই প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন যেটা বিষয় সেটা হলো যে এইবারে তাহলে যেটা প্রশ্ন জাগে যে সেটা হলো যে তাহলে আদৌ যে সমস্ত তথাকথিত বিনিয়োগের কথা বলা হয়েছে, লাইক যাতে কিনা হলো গিয়ে যে গ্রিন ইনভেস্টমেন্ট আরো বেশি করে বাংলাদেশ পায়, বাংলাদেশের শাসক শ্রেণী অবশ্যই এটা চাইবে যে চীনের যে গ্রিন ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে হয়। কেন চাইবে? কারণ যদি প্রচুর পরিমাণে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার বাড়ে, যদি প্রচুর পরিমাণে সোলার এনার্জি তৈরি হয়, তাহলে অয়েল কেনার জন্য যে বিপুল পরিমাণে একটা ফরেন এক্সচেঞ্জ বেরিয়ে যায় বাংলাদেশের মতো দেশগুলো থেকে, সেটা বেরিয়ে যাওয়াটা অনেকটাই সাশ্রয় হবে। তো সেই জায়গা থেকে ওমার যে বাংলাদেশের শাসক শ্রেণী চাইবে যে এখানে যে গ্রিন ইনভেস্টমেন্ট চায়না যেন করে, কিন্তু চায়না আবার চাইবে যে বাংলাদেশ যেন ইউএস ডলারে ডিল না করে আরো বেশি বেশি করে চীনের সঙ্গে অ্যাটলিস্ট চাইনিজ ইউয়ানে ডিল করে। সেটা বাংলাদেশের শাসক শ্রেণী যদি করতে পারে, তাহলেই একমাত্র যে গ্রিন ইনভেস্টমেন্ট বাংলাদেশ ঠিকঠাক পাবে, আর না হলে সে পাবে না। কারণ চীন খুব ভালো করেই জানে যে চীনের যে এই যে তোমার হলো গিয়ে যে গ্রিন টেকনোলজি, যেটা চীন আস্তে আস্তে তৈরি করেছে, এবং তা দিয়ে আমি অলরেডি আজ দেখছিলাম যে আস্তে আস্তে করে চীন কিন্তু অয়েল এবং গ্যাসকে রিপ্লেস করার দিকে আস্তে আস্তে করে এগোচ্ছে, এবং সেটা আগে সে নিজের অর্থনীতিতে করছে, এবং আস্তে আস্তে এটা সে তৃতীয় বিশ্বের অন্যান্য অর্থনীতিতেও অ্যাপ্লাই করবে। কারণ তারা জানে যে তেল আর গ্যাস কিনতে গিয়ে এই সমস্ত দেশের প্রচুর পরিমাণে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু শেষ হয়ে যায়। তো এটা তাদের কাছে লিউক্রেটিভ। কিন্তু বদলে তো চীন কিছু নেবে। চীন নেবে যেটা, সেটা হলো ইউয়ানে ট্রেড করা গ্যারান্টি। চীন ইউএস ডলারে ডিরেক্টলি ট্রেড করতে মানে করবে, কিন্তু আস্তে আস্তে করে সেটা কমিয়ে দেবে। তো সুতরাং আমার মনে হয়নি যে এই জায়গা থেকে খুব একটা বেশি ফ্রুটফুল কিছু হবে।
এছাড়া ওই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, এইসবগুলোতে আছে। ব্রিক্সে নাকি বাংলাদেশ যুক্ত হবে, তাতে চীন সাপোর্ট দেবে, ইন্ডিয়া হয়তো দেবে না, সেটা এগুলো তো চলতে থাকবে। এগুলোর আমি অত বেশি রেলিভেন্স দেখছি না। আচ্ছা, আরেকটা যেটা আমি দেখতে পেলাম যে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা সামরিক কোনো চুক্তি টুক্তি হয়নি। এটা হওয়ার সম্ভাবনা এমনিতেই খুব কম। তার কারণ হলো যখন চীন সাধারণত পাকিস্তানকে ছাড়া উন্নত চুক্তি খুব কমই দেয়। পাকিস্তান, আলজেরিয়া, এরকম কয়েকটি দেশ আছে যাদেরকে চীন প্রচণ্ডভাবে যে বিশ্বাস করে এবং তাদের যে লেটেস্ট যে টেকনোলজিগুলো তাদেরকে দেয়, এবং মোস্ট লাইকলি এবার প্রমাণ হয়েছে ইরানকেও দেয়। তো কিন্তু এরকম ধরনের টেকনোলজি কিন্তু বাংলাদেশকে দেবে, যদিও বাংলাদেশ তাদের 80% যে সামরিক জিনিসই কেনে চায়না থেকে, কিন্তু একেবারে যে লেটেস্ট জিনিস বাংলাদেশকে দেবে এটা আমার সন্দেহ আছে। কারণ বাংলাদেশের যে মিলিটারি সেটা যথেষ্ট কম্প্রোমাইজ, সেখান থেকে প্রচুর পরিমাণে যে ডেটা অন্য দেশের কাছে লিকড হয়, এবং এরকম একটা সম্ভাবনা আছে বলে অনেকে ধরে নেয়। ফলে সেটা হওয়ার সম্ভাবনা আমার ধারণা প্রথম থেকেই একেবারে নীল। কারণ খুব উচ্চ প্রযুক্তির জিনিস ইম্পোর্ট করতে গেলে যে শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো লাগে, ইন্টেলিজেন্স আর মিলিটারি লাগে, সেটা বাংলাদেশের নাই। তো অতএব সেটা হয়নি। এছাড়া দেখা যাচ্ছে যে মংলাপুর, যেটা শেখ হাসিনা আন্দোলনের চলাকালীন ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল, সেটা হলো যে চীনকে দিয়েছে বাংলাদেশ। এটা এর আগেই মোহাম্মদ ইউনুস গিয়ে দিয়ে দিয়েছিল। এটা নতুন কোনো খবর না, পুরনো একটি খবর, নতুন করে হয়তো ব্যাপারটা হয়েছে। তো এখন যেমন তারা মনে করবে তারা আস্তে আস্তে করে করবে। তো আমার যেটা মোহাম্মদ ইউনুসের সময়ও মনে হয়েছিল, এখনো মনে হচ্ছে, বাংলাদেশ এটা বুঝতে পারেনি যে চীন আসলে ইউএস ডলার কমিয়ে বাংলাদেশ যাতে ইউয়ানে ডিলটা বাড়ায় সেটা চেয়েছে। এটা চাইলেই কেবল চীনের কাছ থেকে যে উন্নত প্রযুক্তি যেগুলো, বিশেষ করে ম্যানুফ্যাকচারিংয়ে, সেগুলো কিন্তু বাংলাদেশ পেতে পারে, আদারওয়াইজ পাবে না। এছাড়া যে রপ্তানি বৃদ্ধির জন্য অথবা চীনের বাজারে যাতে ঢুকতে পারে তার জন্য ওই মানে পুরোপুরি যে ট্যারিফ ফ্রি করে দেওয়া, এগুলো তো হয়েই থাকে, সেগুলো আছে কথাগুলো বলা, কিন্তু এগুলোর মধ্যে এক্সট্রা কিছু আছে বলে আমি মনে করি না। অ্যাজ এ হোল আমি বলবো যে তিস্তা মহাপরিকল্পনার কথাটা ইনক্লুড করা, এটাই আমার যে দেখার বিষয় ছিল প্রথম থেকে, যে সেটা হয় কিনা। কারণ এটা করেছে মানে চীন খানিকটা হলেও আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ চীনকে ছেড়ে যাবে না। এছাড়াও আমরা দেখলাম যে তাইওয়ান চীনের অংশ, এটাও বাংলাদেশ বলেছে। এটা মনে রাখা দরকার, এর আগে যখন খালেদা জিয়া সরকার ছিল তখন কিন্তু বাংলাদেশের সরকার তাইওয়ানে অফিস তৈরি করেছিল, এবং এটা নিয়ে চীনের কিন্তু বিএনপির সঙ্গে যথেষ্ট বিরোধিতা হয়েছিল। যাই হোক, সেটা সে পথে আর যায়নি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হলো, ইউনাইটেড নেশনসের যে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান না হয় সে ব্যাপারটা দেখতে হবে, সেটা নিয়েও কিন্তু সরাসরি বিবৃতি বাংলাদেশ দিয়েছে। এবার ফ্যাসিস্ট শক্তির উত্থান না হয় মানে এক্ষেত্রে হলো যে জাপানের পুনরুত্থান যেন না হয়, জাপানের ফ্যাসিস্ট শক্তি যেন পুনরুত্থান না হয়, মানে জাপানের যেন রিআর্মামেন্ট না হয়। এটার সপক্ষে আমি দেখলাম বাংলাদেশ বিবৃতি দিয়েছে। এটা খুব খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। তার মানে জাপানের গুরুত্ব অনেকটাই কমে যাবে বলে আমার মনে হচ্ছে। এর একটা কারণ হলো জাপানে দীর্ঘদিন ধরে ইন্টারেস্ট রেট কম ছিল, এবং সেজন্য জাপানের বিনিয়োগ জাপানে না থেকে বিশ্বে বহু জায়গায় ইনভেস্টেড হতো, তার মধ্যে বাংলাদেশও কিছু টুকরা টাকরা পেত। কিন্তু এখন রিসেন্টলি জাপানে আস্তে আস্তে ইন্টারেস্ট রেট হু করে বৃদ্ধি পাচ্ছে, এবং আমেরিকার সম্পত্তির বাজার ছেড়েও এবং পৃথিবীর সমস্ত সম্পত্তির বাজার ছেড়ে এখন জাপানে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। ফলে জাপানিরাও আর জাপান ছেড়ে অন্যত্র ইনভেস্টমেন্টের কথা ভাবছে না। ফলে জাপানের গুরুত্বটা বাংলাদেশের কাছে কমছে বলে আমার এটা মনে হয়েছে, যেটা ঘুরিয়ে আসলে ইন্ডিয়ার গুরুত্ব কমে যাওয়ার সমতুল্য। কারণ ইন্ডিয়া আর জাপান এই অঞ্চলে একই সঙ্গে কাজ করে চীনের বিরুদ্ধে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এই জায়গা থেকে দেখতে গেলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়।
তো আমার যেটা মনে হয়েছে যে ইরান যুদ্ধের পরে বা বাংলাদেশের শাসক শ্রেণী অনুভব করেছে যে অনেক কিছুতেই চীন বোধহয় সত্যি আমেরিকার থেকে এগিয়ে এবং ভবিষ্যতে হয়তো একটু চীনের দিকে মানে হেলছে পৃথিবী, তো সুতরাং আমরাও একটুখানি হেলি, এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে। এছাড়াও এটা মনে রাখা দরকার যে 2024-এ 36শে জুলাই বা 5ই আগস্ট যে বিদ্রোহ হয়েছিল, আমি বিপ্লব বললাম না বুঝে শুনি, কারণ বিপ্লব বলতে গেলে আরো কয়েকটা স্টেপ লাগে, সেটা এখনো হয়নি। তো যে বিদ্রোহ হয়েছিল যাতে শেখ হাসিনা উচ্ছেদ হয়, সেই বিদ্রোহ অন্যতম ডিম্যান্ড কিন্তু ছিল আসলে চীনের সঙ্গে সমঝোতা করা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকা বাংলাদেশের থেকে অনেকটা দূরে। আমেরিকা একমাত্র একটাই চাওয়া চীনকে কাউন্টার করা, এবং সেটা কাউন্টার করতে সে সবসময়, যেহেতু আমেরিকা একটা ক্ষয়িষ্ণু শক্তি, যত দিন যাবে তার ক্ষয় হবে এবং হচ্ছে, সে সবসময় অ্যালাই হিসেবে ইন্ডিয়াকে চাইবে এই অঞ্চলে। সুতরাং ইন্ডিয়া বিরোধী যে আন্দোলনটা হয়েছে 5ই আগস্ট, সেটার ডিমান্ডটা ন্যাচারালি অ্যান্টি ইন্ডিয়া, আর সেই জন্য অ্যান্টি আমেরিকা, তাই ন্যাচারালি প্রো চায়না। এটা কিছু করার নেই, মানে এটা যদি আন্দোলনকারীরা মানে প্রো চায়না হতে নাও চায়, সে যদি শুধু অ্যান্টি ইন্ডিয়া হতে চায় এবং প্রো ইউএসএ হতে চায়, তাহলে এটা হবে না। কারণ ইউএসএ নিজেই এই অঞ্চলে ইন্ডিয়ার ওপর যে নির্ভরশীল, এবং সে কোনোভাবে আমেরিকা কখনোই এই অঞ্চলে ইন্ডিয়াকে অস্বীকার করে চীনকে কাউন্টার করতে পারে না। একটা হতে পারে, আমেরিকা যদি চীনের সঙ্গে কোনো চুক্তিতে আসে বিশ্ব ভাগাভাগি, সেটা হলে এই অঞ্চলটা চীনের হাতে যাবে, এবং তাহলে আমেরিকা এই অঞ্চলে ইন্ডিয়ার হাত ছেড়ে দিয়ে চলে যাবে, সেটা একরকম হতে পারে। কিন্তু মানে আমি অ্যান্টি ইন্ডিয়া কিন্তু প্রো ইউএসএ, এটা একটা রাবিশ যে অকটা আসলে কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, যেহেতু বাংলাদেশের শাসক শ্রেণী খুব একটা ইন্টেলেকচুয়ালি ডেভেলপড নয়, বাংলাদেশের শাসক শ্রেণী ভীষণই একটা যে লুটেরা পুঁজি বলা যায় ওটাকে, তো এই জন্যে এর থেকে বেশি এক্সপেকটেশন করার মতো ছিল না, থাকার কথাও না, হয়নি। এছাড়া দেখলাম চীন খুব পুরনো একটা কথা বলেছে, ওই বাংলাদেশ, মায়ানমার, চায়না যে করিডোর, এটা পুরনো একটা কথা, সেই হলো যে কলকাতা কুনমিং, সেই হলো যে বিসিআইএম প্রজেক্টের কথা। সেটা হলে হবে আর কি, সেটা তো আর কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু এটাকে আমি দেখলাম বাংলাদেশিরা খুব গুরুত্ব দিয়ে ভাবছে আমরা এই করব, আসলে চীন আমাদের কাছ থেকে এই চাইছে ওই চাইছে। বিষয়টা হলে এটা একটা পুরনো একটা করিডোরের কথা বলা হয়েছে, বলা হয়, চেষ্টা করা হতে পারে এগুলো নিয়ে, কিন্তু এগুলো থেকে মানে এটার মধ্যে স্পেশাল কিছু নেই। আরেকটা দেখতে পেলাম যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর এগ্রিকালচারাল মডার্নাইজেশনের কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট লেগেছে। কারণ চাইনিজ কমিউনিস্ট পার্টি যেভাবে ডেভেলপমেন্টকে ভাবে, তাতে এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। তো সেটা ওই কতটা হবে সেটা নির্ভর করছে এরা কতটা যে ইউয়ানে ডিল করবে, কতটা তারা ভবিষ্যতে তিস্তা মহাপরিকল্পনাকে জায়গা দেবে এর ওপর। যেহেতু শক্তিশালী কোনো মিলিটারি বাংলাদেশ তৈরি করতে পারবে না, এটা এখন ক্লিয়ার। অতএব আগামী দিনে এখানে এই অঞ্চলে যে পুশ ইন পুশ আউট, এই যে গল্পগুলো, বিশেষ করে ইন্ডিয়ার আসাম, ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বিহার, ঝাড়খণ্ডের 3টে জেলা, এগুলোর মুসলিম অধ্যুষিত হয়ে পড়া বা মুসলিমের জনসংখ্যার শেয়ার বেড়ে যাওয়া, বাঙালি মুসলিমদেরকে বাংলাদেশি ট্যাগিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে বলেই আমার মনে হয়। এমনিতে ইসরায়েল আপাতত যে লেবানন ফ্রন্টে চুপ করাটা মেনে নিয়েছে, টুকটাক চলতে পারে, বাট অ্যাজ এ হোল সেটাকে মেনে নেওয়া হয়েছে। আমেরিকা মোটামুটি ওয়েস্ট এশিয়া থেকে হেরে গেছে, তো
তো নেক্সট সাউথ এশিয়াতে যে ঝামেলা শুরু হতে চলেছে বলেই মনে হয়। এবং সে অর্থে এই যে অঞ্চলটা, এই যে বাংলা বদ্বীপ, যেখানে হিন্দু মুসলমান দ্বৈরথ খুব শার্প, এমনকি বাঙালি অবাঙালি দ্বৈরথও খুব শার্প, সেখানে বাঙালি হিন্দিভাষী দ্বৈরথটাও খুব শার্প, ফলে এই অঞ্চলটা ভবিষ্যতে খুবই আক্রান্ত হবে বলে আমি মনে করি। এবং শি জিনপিং এটা জানেন, এবং জেনেই উনি বলেছেন যে যে বিশ্ব বদলে যাবে, মানে বিশ্ব বদলে যাবেই, বিশ্ব বদলাতে পারে নয়, বিশ্ব বদলে যাবে, কিন্তু বাংলাদেশ চীনের মৈত্রী থেকে যাবে। মানে বিশ্ব বদলে যাবে এবং বাংলাদেশের ওপর চরম চাপ আসবে, কিন্তু সেই চাপ আসার সময় চীন তাকে সাহায্য করবে। আসলে মানেটা তাই। আপনারা ভালো থাকবেন, অজস্র ধন্যবাদ।